হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের মুঘল যুগের 45টা কোশ্চিন হয়েছিল। আজকে হবে 46 থেকে 61 পর্যন্ত এবং আজকে মুঘল যুগটা শেষ হয়ে যাবে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুঘল প্রাদেশিক রাজধানী ছিল না? তো মুঘল প্রাদেশিক রাজধানী ছিল না এখানকার মধ্যে বিদার, অপশান ডি। বিদার মুঘল প্রাদেশিক রাজধানী ছিল না। এটি দাক্ষিণাত্যের বাহমানি সালতানাত এবং পরে বারিদ শাহী বংশের রাজধানী ছিল। লাহোর, এলাহাবাদ এবং আজমের মুঘল সুবা বা প্রদেশের রাজধানী ছিল। লাহোর কিছু সময়ের জন্য মুঘল সাম্রাজ্যের রাজধানীও ছিল। বিদার পরে আওরঙ্গজেব দখল করলেও এটি ঐতিহ্যগত সুবা রাজধানী ছিল না। নিম্নলিখিত কোন মুঘল সম্রাটদের নিজেদের অভিজাতরা হত্যা করেছিল? ফারুকসিয়ার, আলমগীর টু। তো এখানে দুজনকেই কিন্তু নিজেদের অভিজাতরা হত্যা করেছিল, অর্থাৎ 1 এবং 2 উভয় হবে। অপশন সি হচ্ছে অ্যান্সার। উভয় মুঘল সম্রাটকেই শক্তিশালী অভিজাতরা হত্যা করেছিল। ফারুকসিয়ারকে 1719 সালে সৈয়দ ব্রাদার্স আবদুল্লাহ খান এবং হোসাইন আলী খান অন্ধ করে বন্দি করে শেষ পর্যন্ত শ্বাসরোধ করে হত্যা করে। অন্যদিকে আলমগীর টুকে 1759 সালে তার ওয়াজির ইমাদুল মুলক হত্যা করেন। এই ঘটনাগুলি পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বলতা এবং অভিজাতদের আধিপত্যকে প্রকাশ করে। 1722 সালে সাওয়াই রাজা জয়সিংকে নিম্নলিখিত কোন অঞ্চলের গভর্নর করা হয়েছিল? তো ওখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, আগ্রা। 1722 সালে সাওয়াই রাজা জয়সিং টুকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ দ্বারা আগ্রার গভর্নর সুবেদার নিযুক্ত করা হয়। পরে তাকে মালওয়ার গভর্নরও করা হয়। তিনি জয়পুর শহরের প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত যন্তর মন্তর জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির নির্মাণ করেছিলেন। তার এই নিয়োগ মুঘল দরবারে তার উচ্চ মর্যাদার প্রমাণ দেয়। মুঘল মনসবদারি ব্যবস্থায় জাট কি ছিল? তো জাট ছিল, এটি একটি সংখ্যাসূচক মান ছিল যা অভিজাতের পদমর্যাদা ও বেতন নির্ধারণ করত। তো অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। মুঘল মনসবদারি ব্যবস্থায় জাট ছিল অভিজাত ব্যক্তির ব্যক্তিগত পদমর্যাদা। এটি সরকারি স্তরে তার অবস্থান এবং ব্যক্তিগত বেতন নির্ধারণ করত। অন্যদিকে সাওয়ার পদমর্যাদা অনুযায়ী তাকে কতজন অশ্বারোহী সৈন্য রাখতে হবে তা নির্ধারিত হতো। উদাহরণ 5000 জাট বাই 3000 সাওয়ার। নিম্নলিখিত কোন দুর্গটি ভরতপুরে সুরজমাল নির্মাণ করেছিলেন? তো সুরজমাল নির্মাণ করেছিলেন লোহাগড় দুর্গ। অপশন সি, লোহাগড় দুর্গ। সুরজমাল ভারতপুরের শক্তিশালী জাট শাসক। অষ্টাদশ শতকে লোহাগড় ফোর্ট নির্মাণ করেন। এর নামের মতো এটি ছিল অত্যন্ত শক্তিশালী ও দুর্ভেদ্য দুর্গ। এটি ব্রিটিশদের একাধিক আক্রমণ প্রতিরোধ করেছিল। সুরজমালকে তার প্রজ্ঞা ও শাসন দক্ষতার জন্য জাটদের প্লেটো বলা হয়। আমের ফোর্ট জয়পুরে অবস্থিত এবং আগ্রা ফোর্ট ও রেড ফোর্ট মুঘলদের নির্মিত দুর্গ। আগ্রা দুর্গ সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়। এটা ভুল, এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি মুঘল সম্রাটদের প্রধান আবাসস্থল ছিল। এটা ঠিক, এটি মুঘল সম্রাটদের প্রধান আবাসস্থল ছিল। তার মানে এখানে অ্যান্সার আমাদের শুধুমাত্র 2টা হবে, অর্থাৎ 51 বি হবে। ঠিক আছে, অপশান বি হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় বক্তব্যটি সঠিক, কারণ আগ্রা ফোর্ট 1638 সাল পর্যন্ত মুঘল সম্রাটদের প্রধান আবাসস্থল ছিল, পরে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। আর প্রথম বক্তব্যটি ভুল, কারণ আগ্রা দুর্গ 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। এটি প্রধানত আকবর লাল বেলে পাথরে নির্মাণ করেন এবং পরে শাহজাহান সাদা মার্বেলের সংযোজন করেন। এখানে আওরঙ্গজেব কর্তৃক শাহজাহানের বন্দীদের মতো গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। কোন রাজপুত বংশ দীর্ঘ সময় ধরে মুঘলদের কর্তৃত্ব স্বীকার করতে অস্বীকার করেছিল?
তো এখানে অ্যান্সার হচ্ছে সিসোদিয়া, অপশন ডি সিসোদিয়া। মেওয়ারের সিসোদিয়া রাজপুতরা মুঘল শাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছিল। কাছুয়া বা আম্বর ও রাঠোর মারওয়ার বংশ মুঘলদের সঙ্গে প্রাথমিকভাবে জোট ও বিবাহ সম্পর্ক স্থাপন করলেও সিসোদিয়ারা তা প্রত্যাখ্যান করে। রানা সঙ্গ, রানা প্রতাপ প্রমুখ দীর্ঘদিন প্রতিরোধ করেন। অবশেষে 1615 সালে জাহাঙ্গীরের শাসনকালে রানা আমর সিং ওয়ান সম্মানজনক শর্তে সন্ধি করেন। ইরানের শাসক নাদির শাহ কোন সালে দিল্লি আক্রমণ ও লুণ্ঠন করেন? তো নাদির শাহ 1739 সালে দিল্লি আক্রমণ ও লুণ্ঠন করেন। নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে দিল্লি লুণ্ঠন করে। তিনি মোহাম্মদ শাহকে কর্নালের যুদ্ধে পরাজিত করে। দিল্লিতে তার লুণ্ঠন ছিল ভয়াবহ, অসংখ্য মানুষ নিহত হয় এবং বিপুল সম্পদ লুট করা হয়, যার মধ্যে বিখ্যাত পিকক থ্রোন, হ্যাঁ, যেটা ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা অন্তর্ভুক্ত ছিল। এই আক্রমণ পরবর্তী মুঘল সাম্রাজ্যের চরম দুর্বলতাকে প্রকাশ করে। আম্বারের সাওয়াই রাজা জয় সিং কোন নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? তো আম্বারের সাওয়াই রাজা জয় সিং জয়পুর প্রতিষ্ঠা করেছিলেন। সাওয়াই রাজা জয় সিং টু 1727 সালে তার পুরনো রাজধানী আম্বরের পরিবর্তে পরিকল্পিত শহর জয়পুর প্রতিষ্ঠা করেন। স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য বাস্তু শাস্ত্রের নীতি উপর ভিত্তি করে শহরটির নকশা তৈরি করেন, যেখানে গ্রিড পদ্ধতির পরিকল্পনা প্রশস্ত রাস্তা ছিল। পরবর্তীতে এটি পিঙ্ক সিটি নামেও পরিচিত হয়। উদয়পুর প্রতিষ্ঠা করেন রানা উদয় সিং এবং যোধপুর প্রতিষ্ঠা করেন রাও যোধা। সুজাউদ্দৌলা নিম্নলিখিত কোন অঞ্চলের নবাব ছিলেন? সুজাউদ্দৌলা নিম্নলিখিত আউধ অঞ্চলের নবাব ছিলেন। সুজাউদ্দৌলা 1754 থেকে 1775 সাল পর্যন্ত আওধের নবাব ছিলেন। তিনি 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালির সঙ্গে এবং 1764 সালের বক্সারের যুদ্ধে মীর কাসিম ও শাহ আলম দ্বিতীয়ের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জোটবদ্ধ হন। বক্সারের যুদ্ধে পরাজয়ের ফলে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়। কোন মুঘল সম্রাট 1713 থেকে 1719 সাল পর্যন্ত শাসন করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে ফারুকসিয়ার, অপশন বি। ফারুকসিয়ার 1713 থেকে 1719 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্য শাসন করেন। তিনি সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্যে সিংহাসনে বসেন। 1717 সালে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে গোল্ডেন ফরমান প্রদান করেন, যার ফলে তারা বাংলায় শুল্ক মুক্ত বাণিজ্যের অধিকার পায়। এটি ভারতে ব্রিটিশ শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে সৈয়দ ভ্রাতৃদ্বয় তাকে অপসারণ ও হত্যা করে। গোড রাজা দলপত কাকে বিয়ে করেছিলেন? তো গোড রাজা দলপত দুর্গাবতীকে বিয়ে করেছিলেন, অপশন বি। দলপত সাহা গড়া কাটাঙ্গার গোড রাজা রানী দুর্গাবতীকে বিয়ে করেছিলেন। তিনি মহাভার চন্দেলা রাজকুমারী ছিলেন। দলপত শাহের অকাল মৃত্যুর পর রানী দুর্গাবতী তার অপ্রাপ্তবয়স্ক পুত্র বীর নারায়ণের অভিভাবক হিসেবে শাসন করেন। 1564 সালে মুঘল সেনাপতি আশরাফ খানের নেতৃত্বে আক্রমণের বিরুদ্ধে তিনি বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন এবং আত্মসমর্পণের পরিবর্তে মৃত্যুবরণ করেন। আলীবর্দী খানের পরে বাংলার নবাব কে হন? আলীবর্দী খানের পরে বাংলার নবাব হচ্ছেন সিরাজউদ্দৌলা, অপশন ডি। সিরাজউদ্দৌলা তার মাতামহ আলীবর্দী খানের পরে 1756 সালে বাংলার নবাব হন। তার শাসনামলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলস্বরূপ 1757 সালের পলাশির যুদ্ধে তিনি তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হন। এই পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশ শাসনের পথ প্রশস্ত হয়। নিম্নলিখিত কোন রাজপুত রাজ্যটি একমাত্র দীর্ঘ সময় ধরে মুঘল শক্তিকে অস্বীকার করেছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে মেওয়ার, অপশন এ। মেওয়ার রাজ্য সিসুদিয়া রাজবংশ দ্বারা শাসিত একমাত্র প্রধান রাজপুত রাজ্য ছিল, যা দীর্ঘ সময় ধরে মুঘল শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ার মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যায়। অন্যদিকে আম্বার, বিকানের, জয়সলমার ও মারওয়ার মুঘলদের সঙ্গে বৈবাহিক ও রাজনৈতিক জোট গঠন করেছিল।
মুঘল যুগের শেষের দিকে নাগৌর অঞ্চল কোন রাজপুত বংশ দখল ও সংযুক্ত করেছিল? তো অ্যান্সার হচ্ছে যোধপুর, অপশন ডি। মুঘল যুগের শেষের দিকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি যোধপুর মারওয়ারের রাঠোর শাসকরা নাগর অঞ্চল দখল ও সংযুক্ত করেন। বিশেষভাবে বখত সিং এবং বিজয় সিং এই অঞ্চলের দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগর পূর্বে একটি মুঘল সরকার ছিল, কিন্তু পরে এটি মারওয়ার রাজ্যের অংশ হয়ে যায়। আম্বরের শাসক সাওয়াই জয় সিং কতটি জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির নির্মাণ করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে 5টি, অপশন এ। সাওয়াই জয় সিং টু 1724 থেকে 1735 সালের মধ্যে উত্তর ভারতে 5টি জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির নির্মাণ করেন, যেগুলোর যন্ত্রমন্ত্র নামে পরিচিত। এগুলো দিল্লি, জয়পুর, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসীতে অবস্থিত। জয়পুরের মানমন্দিরটি সবচেয়ে বড় এবং এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই মানমন্দিরগুলোতে বিশাল পাথরের যন্ত্র রয়েছে, যা সময় নির্ণয়, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের পূর্বাভাস এবং খালি চোখে তারার অবস্থা নির্ণয়ের জন্য ব্যবহৃত হতো। তো আজকে এই পর্যন্তই।